স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। গতরাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, থুথু নিক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দর্শক, এ বিষয়ে আরও তথ্য নিয়ে আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, বর্তমান পরিস্থিতি কি সেখানকার, আমাদের সে বিষয়ে জানেন, এবং সংঘর্ষের ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কি? নওশীন, আমি এই মুহূর্তে রয়েছি সিটি ইউনিভার্সিটির মধ্যে এবং আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমান যে পরিস্থিতি সেটি যদি আপনাকে জানাতে চাই, এই সিটি ইউনিভার্সিটির মধ্যে যে এখন যে ভাঙচুর হয়েছে এবং এখানে যে আসবাবপত্র এবং বিভিন্ন পরিবহনে যে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই চিত্রগুলো দেখতে পাচ্ছেন। এবং আপনি যেমনটি বলছিলেন সংবাদে, সেই বিষয়টি যদি আমি আবারও বলি, সেখানে হচ্ছে যে এই গত রাত ৯টার দিকে কিন্তু এই সামান্য যে তুচ্ছ ঘটনা থুতু ফেলাকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনাটি সূত্রপাত হয় এবং তারপরে প্রথম পর্বে যে এখানে কথা কাটাকাটি তর্ক হয় এবং সেখানে কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সেখান থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয় এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাই, শুনতে পাই যেমনটি শিক্ষার্থীরা বলছেন যে এখানে রাত্রে আবার ড্যাফোডিল ইউনিভার্সিটি যারা শিক্ষার্থী তারা কিন্তু আবার জড়ো হয়ে কিন্তু এই সিটি ইউনিভার্সিটির মধ্যে তারা এখানে হামলা চালায় এবং সেই হামলায় আমরা দেখতে পাচ্ছি সকালে এখানে যে এই ইউনিভার্সিটির মধ্যে যে পরিবহনগুলো ছিল সেগুলো সেই পরিবহনগুলোতে আগুন দেওয়া হচ্ছে এবং প্রশাসনিক ভাঙচুর করা আমরা দেখতে পেয়েছি এবং এখানে শিক্ষার্থীরা দাবি করেছেন এখানে লুটের যে বিষয়টি সেটিও তারা দাবি করেছেন। সব মিলে এই মুহূর্তে কিন্তু আমরা শিক্ষার্থীদের মুখে আমরা একটি আতঙ্ক দেখতে পাচ্ছি এবং সবাই বিষণ্ণ মনে এই ক্যাম্পাস দিয়ে এই ক্ষতিগ্রস্ত ক্যাম্পাস সেগুলো তারা দেখা শুরু করছেন। যদিও আমরা এই মুহূর্তে ড্যাফোডিল ইউনিভার্সিটি সেখানে আমরা যেতে পারি এবং মামলার বিষয়টি এখন পর্যন্ত আমরা তথ্য পাইনি। সব মিলিয়ে এখন এই দুটো ক্যাম্পাসের মধ্যে কিন্তু আমরা উত্তেজনা দেখতে পাচ্ছি এবং আ আমরা একটু পরে হয়তো এখানে আমরা জানতে পারবো যে এই বিষয়ে মামলা হয়েছে কিনা। যদিও আমরা এখন পর্যন্ত এই ক্যাম্পাসের এখানে এই সিটি ইউনিভার্সিটিতে আমরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাউকে দেখতে পাইনি। সব মিলিয়ে এখন একটি গুমোট অবস্থা এখানে বিরাজ করছে। নওশীন। হালিম, আপনাকে ধন্যবাদ। ঢাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রোববার রাতে সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বায়তুল ফালা জামে মসজিদে প্রথম জানাজা হয়। আবুল কালাম তার স্ত্রী ও 2 সন্তান সহ শ্বশুরবাড়ির পাশে সিদ্ধিরগঞ্জের পাটানটুলি এলাকায় ভাড়া থাকতেন। সোমবার সকালে দ্বিতীয় জানাজা পড়ানো হয় নিজ গ্রাম নড়িয়ার ঈশ্বর কাঠির বাড়িতে। এ সময় উপস্থিত হন স্বজন ও প্রতিবেশীরা। রোববার দুপুর 12টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো স্টেশনের কাছে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালামের মৃত্যু হয়। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এটি গতরাত 3টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি 28 অক্টোবর সন্ধ্যা অথবা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মাথা গোঁজার ঠাঁই হিসেবে আশ্রয়ণ প্রকল্পে ঘর পেলেও চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সমস্যায় জর্জরিত উপকারভোগীরা। শুরু থেকে ঘর নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বর্তমানে বেশিরভাগ মানুষ প্রকল্পের ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের ঘর থাকলেও নেই উপযুক্ত পরিবেশ। সেখানকার বাসিন্দারা জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ঘরগুলোতে ধরেছে ফাটল। গলা বাড়ি ভেঙে যাচ্ছে, ফেটে গেছে, আমরা ভয়ে ভয়ে বাস করছি। তখন এখানে সিমেন্ট কম দিয়েছে, বালু বেশি দিয়েছে। প্রত্যেকটা ঘর আপনার ধরেন যে ফাইটে এবার চয়চুরেতা হয়ে গেছে, মানে আঙুল দিয়ে সিমেন্ট গালা উঠে যাচ্ছে। মূল্যে কত জায়গার কোঠাকার এসেছে, একটা মাটি দেওয়ার জায়গা নাই। রাস্তা থেকে নিচু স্থানে ঘর নির্মাণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্প এলাকার আশপাশে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এছাড়া যাদের জমি ও বাড়ি আছে তারাও আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন, যা প্রকল্পের মূল উদ্দেশ্যকে ব্যাহত করেছে। বৃষ্টির পানি হলে মানে রাস্তা এত কাদা হয়ে যায়, হাঁটা চলা খুব সমস্যা। আমাদের বেশি সমস্যা হয় মহিলারা যখন গর্ভবতী থাকে কিংবা অসুস্থ হয়, তখন আমাদের এখানে কোনো ক্লিনিক নাই। সে আমাদের একটা কর্মস্থলের খুব প্রয়োজন। আমরা বিধবা, ধরে আমাদের স্বামী নাই, কারো খাটনি আলা নাই। জেলা প্রশাসক জানিয়েছে, উদ্যোক্তাদের চাপে অনুপযুক্ত স্থানে নির্মাণ করা হয়েছিল আশ্রয়ণ প্রকল্প। আশ্রয়ণ প্রকল্পগুলিতে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনের কিছুটা অভাব আছে, আমরা জানতে পেরেছি। তো এইগুলি নিরসনের জন্য আমরা চেষ্টা করছি। জেলার 5টি উপজেলায় মোট 4,819 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হয়। দীপ্ত, বার্তা কক্ষ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরে শেষ হয়ে যাবে, তাই আইন প্রণয়নের বিষয়গুলো নভেম্বরের মধ্যেই করতে চায় সরকার। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে একথা জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে যে সব জিনিসগুলো, সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না, কারণ নভেম্বরেই হয়তো ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে, ক্যাবিনেট মিটিংটা। এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নেবে এবং নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে স্বভাবত আর ক্যাবিনেট বসে না। ফলে আমরা যতটুকু আইন প্রণয়নের যে জায়গাগুলো আছে সেগুলোই আগামী মাসের মধ্যে সমাধান করতে চাই। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। ওয়ানডের পর এবার টি-20তেও সিরিজ জয়ের পরিকল্পনা বাংলাদেশের। একসময় টি-20তে ছন্দ খুঁজে না পাওয়া বাংলাদেশ এক বর্ষিকাপুঞ্জে নিজেদের সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ড গড়েছে। এই সংস্করণে লিটন দাসের অধীনে সর্বশেষ 4টি সিরিজ জিতেছে বাংলাদেশ। 3 সংস্করণে বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন লিটন দাস, আর এখন টেস্ট দলের নিয়মিত সদস্যও তিনি। গত জুনে শ্রীলঙ্কা সিরিজের পর নাজমুল হোসেন টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর কে হবেন টেস্ট অধিনায়ক, এই আলোচনায় লিটন দাসও আছেন। লিটনের জন্য আপাতত চ্যালেঞ্জটা টি-20তে। আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে 6টি ম্যাচ হাতে আছে বাংলাদেশের। ভালো ক্রিকেট খেলতেছি, এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পরে আবার টি-20তে ব্যাক করলাম, পরপর 2টা ওয়ানডে সিরিজ গেছে, সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরম্যাটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে। বিকজ অলওয়েজ আমরা জানি যে চিটাগাং একটা ভালো গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য, সো বোথ টিমই এখানে ইম্প্যাক্ট রাখবে। এদিকে গত বছর আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর টানা 8টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে গত ডিসেম্বর ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল তারা। সর্বশেষ স্মৃতিটাই ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা। সংযুক্ত আরব আমিরাতে হওয়া সিরিজে তারা হেরেছে সহযোগী সদস্য দেশ নেপালের কাছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।
আমাদের হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে এনসিপি দুই দিকেই দরজা খোলা রাখছে। জাতীয় নির্বাচন সামনে রেখে এনসিপি সম্ভাব্য আসন সমঝোতার বিষয়ে বিএনপি ও জামাত দুই দলের সঙ্গেই আনুষ্ঠানিক আলোচনা করছে। এছাড়া জুলাই সনদ নিয়ে তাদের আরেকটি শিরোনাম, বাস্তবায়নের সুপারিশ প্রায় চূড়ান্ত, আজ জমা দেওয়া হতে পারে। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, মেট্রোর বেয়ারিং প্যাড আবার খুলে পড়ল। বিশেষ ধরনের রাবার ও ইস্পাতের তৈরি বস্তু পরে আবুল কালাম নামের এক যুবক নিহত হয়েছেন। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, গণভোট ও পরিষদে পাশ হলে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, সনদ বাস্তবায়নে আদেশ যে কোনো সময় জমা, সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। এছাড়া তাদের একটি শিরোনাম, জোটবদ্ধ নির্বাচনে নিজ প্রতীকে ভোটে আপত্তি বিএনপির, আরপিও সংশোধনের বিরোধিতা করে সিইসিকে চিঠি। এছাড়াও মেট্রো রেল নিয়ে তাদের শিরোনাম, খুলে পড়ল মেট্রোর বেয়ারিং প্যাড, পথে প্রাণ গেল যুবকের, পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার ঘোষণা, দোকানি সহ আহত 2 জন, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের একটি বিশেষ শিরোনাম, ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউশন, কারাবন্দী 15 সেনা কর্মরত, যতক্ষণ আইন প্রয়োগ না হচ্ছে ততক্ষণ কর্মরত বলাই যায় প্রসিকিউটর। 25 সেনা কর্মকর্তার মামলার তারিখ পরিবর্তন, কোনাবাড়িতে হৃদয় হত্যা, ওসি আশরাফ উদ্দিনের জামিন নামঞ্জুর। এরপর আছে আরপিওর একটি ধারা সংশোধন নিয়ে ইসিতে বিএনপির আপত্তি। এছাড়াও তাদের শিরোনামে আছে ফার্মগেটের ঘটনাটি, ফার্মগেটে ব্যস্ত দুপুরে থেমে গেল জীবন, নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা এবং নির্মাণ ও নকশায় ত্রুটি থাকার অভিযোগ। এছাড়া তাদের একটি শিরোনাম, রংপুর চিড়িয়াখানায় টয় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু। তারপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম, ভালো উদ্যোগের রিজার্ভে স্বস্তি, সরকারের 14 মাস নিয়ে তাদের একটি বিশেষ প্রতিবেদন। এছাড়াও আছে গণমাধ্যম সংস্কারে 13 প্রস্তাব বাস্তবায়ন নভেম্বরের মধ্যে ডিআরইউতে তথ্য উপদেষ্টার। এছাড়াও আছে আগামী সংসদে উচ্চকক্ষের সুপারিশ থাকতে পারে, কমিশনের বৈঠকে সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে কমিশন, আদেশের ভিন্ন মতের উল্লেখ থাকবে না, চূড়ান্ত সুপারিশ আজ প্রধান উপদেষ্টার কাছে যেতে পারে। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, 300 আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে বামপন্থীরা, নির্বাচনী পরিকল্পনার ভিত্তি হবে মুক্তিযুদ্ধের আদর্শে। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, প্রশ্নবিদ্ধ মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ, আবারও খসে পড়ল বেয়ারিং প্যাড, এবার পথচারীর মৃত্যু, তদন্তে উচ্চ ক্ষমতার কমিটি, নিহতের পরিবারকে 5 লাখ টাকা সহায়তা। এছাড়াও তাদের একটি শিরোনাম, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভুয়া খবর ব্যবহার হচ্ছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।